সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 8 দিনে 6 নবজাতকের মৃত্যুতে হাসপাতালের অবহেলা ছিল বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন, আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, সিদ্ধান্ত বিইআরসির। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এসি বন্ধ থাকা ও ভেন্টিলেশন ত্রুটির কারণে দম বন্ধ হয়েই মারা গেছে 6 নবজাতক। আগামী রোববারের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। গত 27 মে মগবাজারের 8 দিন হাসপাতালে 1 থেকে 3 দিন বয়সী 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের ঘটনার 1 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যৌথ তদন্ত প্রতিবেদন, যেখানে উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার চিত্র। আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রতিবেদনে বলা হয়েছে 8 দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। এছাড়া সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। ঘটনার সময় ওয়ার্ডে কোনো চিকিৎসকের উপস্থিতিও ছিল না। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণে 6 নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্ত না হওয়ায় অপরাধের বিচারে কোনো প্রভাব পড়বে না। 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময়ে দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান আইনে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এবং প্রসেসে আমি কঠোর কাজ করব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী রোববার। ঘটনার মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো। শুনানিতে 2 আসামির মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে বৃহস্পতিবার সকাল 9টার দিকে আদালতের হাজতখানায় রাখা হয় প্রধান আসামি সোহেল রানাকে। পরে বেলা 11:30টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। প্রায় একই সময়ে অপর আসামি স্বপ্না খাতুনকেও আদালতে হাজির করা হয়। জানা যায়, গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্বপ্না খাতুনকে আদালতে হাজির করতে বিলম্ব ঘটে। এরপরেই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুর 1:30টার কিছু পর বিচারক জানান, আলোচিত এই মামলার রায় হবে 7 জুন। সব মিলিয়ে নিম্ন আদালতে মাত্র 4 কার্যদিবসের শুনানি ও ঘটনার 19 দিনের মাথায় রায় হতে যাচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণের। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তির। আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। আমি বিজ্ঞ আদালতে বলেছি, তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের জন্য প্রদান করেন। গত 19 মে ঢাকার পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিক 0 থেকে 50 এবং 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। আজ BERCর এক বিজ্ঞপ্তিতে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য BERCকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। বিদ্যুতের নতুন মূল্য হার ঘোষণার একদিন পর বৃহস্পতিবার তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে PDB। জ্বালানির পর বিদ্যুতেরও দাম বাড়ায় অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। এ প্রসঙ্গে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারলে সমস্যা অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে সৌর বা বায়ুচালিত উৎপাদন ব্যবস্থার পরামর্শ দেন তারা। দেশে এখন গ্রীষ্মকাল, স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেশি। বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যার সরাসরি প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। এতে তো আমাদের চলতে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু অন্যান্য দেশে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে, আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নাই। এমনিতেই ঢাকা শহরে আমরা যা স্যালারি পাই তার অর্ধেকের বেশিরভাগ বাসা ভাড়াই দিই আমরা। মাসিক যেটা আয়, এই আয়ের ভিতরে চলতে চাই, কিন্তু ওনারা তো ভাবে ওনাদেরটা, আমাদেরটা তো ভাবে না। বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে বিপণী বিতান, দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে। এতেও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের উপরে প্রচুর প্রেশার যাইতেছে, আমরা দিন খুবই কষ্টে কাটতেছে, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। এটা তো আমাদের পুরোই লস। এখন বিদ্যুৎ বিল তো এমনি আগে বাড়তি ছিল, এখন তো আরও বাড়তি হয়েছে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। 12টার পর থেকে যদি আপনার 10টার মতো খোলা দিত তাহলে আমাদের কিছু বেচা কিনা হইতো, এখন বেচা কিনা আগের মতো হয় না। সব মিলিয়ে টালমাটাল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ভর্তুকি বন্ধ করতে গিয়ে দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু এতে গ্রাহকদের ওপরও বেশি চাপ পড়েছে। এভরি সিঙ্গেল জায়গাতে কিন্তু আসলে বিদ্যুতের ব্যবহারটা এবং জ্বালানি ব্যবহারটা হয়। তো এই কারণে ওভারঅল এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আসলেই একটা অস্বস্তিকর একটা বিষয়। জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে তো আলটিমেটলি দাম বাড়লে তো সরকারকে তো সে জ্বালানি কিনতে হয়, কিনতে গিয়ে আসলে তো তার জন্য বড় প্রেশার পড়ে যায়। তো এটা আসলে বাড়ানো ছাড়া সরকারের বিকল্প কোনো রাস্তাও নেই। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে বেশ কিছু পরামর্শও দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুৎ সহ যে বায়ু বিদ্যুৎ, এগুলো যারা আমদানি নির্ভর কান্ট্রি তাদেরকে বলা হয় যে তারা এটা আশীর্বাদ, যে যেহেতু আমাদের জ্বালানি নিজেদের নাই, আমরা নবায়নযোগ্য জ্বালানি পেয়েছি, এটা আমরা আশীর্বাদ পেয়েছি। তো এই জন্য এই সরকার উচিত ছিল আগে থেকেই খুব দ্রুততার সাথে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করা। এতে করে কি হতো, আপনি দেখেন এই মুহূর্তে আমরা এত জ্বালানির দাম না বাড়লেও চলতো। শহরে লোডশেডিং কম হলেও গ্রামে এর পরিমাণ বেশি। দাম বৃদ্ধিতে সেচের মৌসুম সহ প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে বলে মনে করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। বৃহস্পতিবার 2025-26 অর্থ বছরের সামষ্টিক অর্থনীতির ওপর এমন পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। একই সঙ্গে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছে CPD। গেল ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা হাতে পেয়েছে 2025-26 অর্থ বছরের শেষ প্রান্তিক। সেই সঙ্গে চ্যালেঞ্জ নতুন বাজেট তৈরির। আয় ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে সরকার এরই মধ্যে দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানির, জানিয়ে নানা সমালোচনার তীর যাচ্ছে সরকারের দিকে। প্রবৃদ্ধি 4.7। বেসরকারি গবেষণা সংস্থা CPDর মতে দেশের অর্থনীতিতে এখনো অন্যতম বড় ক্ষত ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা। এর সাথে দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। অর্থ ব্যবস্থা, ব্যাংকিং খাত, কর্মসংস্থানের বিষয়, জ্বালানি খাত, তারপরে বৈদেশিক খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো সহ অন্যান্য খাতেও কিন্তু যেই চাপগুলো দেখা যাচ্ছে সেটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে যেই ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক গতি প্রকৃতি চলছে, সেই
প্রেক্ষিতেও কিন্তু এই সংকটগুলো আসলে গভীরতর হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সিপিডি। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে? সো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, তাই না? এইসব বিষয়গুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়েও কথা বলেন এই অর্থনীতিবিদ। 11 বছর পরে নতুন একটা পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং সেটা সরকারের হয়তো 1 লক্ষ কোটি টাকার বেশি এটা লাগবে, একবারে করতে পারবে না। নিশ্চয়ই আমরা মনে করি যে বাজেটে হয়তো এটা একটা পথরেখা দিয়ে তারপরে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও বিনিয়োগকারীদের মাঝে এখনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। বাজেটের প্রস্তাবের উপরে নির্ভর করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, মমতার এই মন্তব্য ভারতের সম্মান ক্ষুণ্ণের পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সংকট তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে। এছাড়া মমতা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরির অপচেষ্টা করেছেন। আইনজীবী রিঙ্কুর দাবি, মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন, আগামী 8 জুন হাইকোর্ট খুললেই সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে মামলা করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একে বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে বড় অর্জন বলছেন অনেকে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের কি কি দায়িত্ব, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। 2026-27 মেয়াদ অর্থাৎ আগামী 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর মাধ্যমে 40 বছর পর সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি বসেছেন। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে অনেক বড় একটি অর্জন। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 81তম অধিবেশনের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কি? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটি পদ। সভাপতির প্রধান দায়িত্ব হলো সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করা, আলোচনার কার্যক্রম পরিচালনা করা, বক্তাদের তালিকা অনুমোদন এবং কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করা। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা ও ঐক্যমত্য প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন সভাপতি। সভাপতি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, উচ্চ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক অনুষ্ঠানে সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করেন। তিনি অধিবেশন চলাকালে বিভিন্ন বিশেষ ও উচ্চ পর্যায়ের সভা, থিমেটিক বিতর্ক এবং আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ও পরিচালনা করে থাকেন। সাধারণ পরিষদের সভাপতিকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হয়। ফলে এই পদটি বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বৈশ্বিক বিভিন্ন সংকটে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি একক কোনো নির্বাহী বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং আন্তর্জাতিক কোনো আইন তৈরি করতে পারবেন না। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না তিনি। এবং জাতিসংঘের বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কারও সভাপতির ক্ষমতায় করা সম্ভব নয়। 1986 সালে সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026।
10 বছর পর আবারও সাফের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সবশেষ 2026 আসরের শিরোপা মঞ্চে খেলেছিল দুই দল। ভারতের গোয়ায় এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে এটি 8ম আসর। সর্বশেষ 2 আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল নেপালকে হারিয়ে। তার আগে প্রথম 5 আসরেই শিরোপা জিতেছিল ভারত, যার মধ্যে ছিল 2016 সালে বাংলাদেশের বিপক্ষে 3-1 ব্যবধানের জয়। হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে যাওয়া বাংলাদেশ দল এবার গ্রুপ পর্বেই স্বাগতিকদের বিপক্ষে হেরেছে 3-0 ব্যবধানে। তবে ফাইনালে সেই ভুল আর করতে চায় না পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। 1 বছর আগেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে পরিবারকে সময় দিতে চান জানিয়ে বিসিবিকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন টেইট। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও সাবেক এই ক্রিকেটারের দায়িত্বে থাকার কথা রয়েছে। মূলত শন টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা। দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ফিরেছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। আর এই সুযোগটা কাজেও লাগাতে চান এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন মোসাদ্দেক। যেখানে খেলছি ভালো খেলতে হয়েছে, তারপর আসলে এই অপরচুনিটির জন্য ওয়েট করা এবং অপরচুনিটি ফাইনালি আসা। সো সেইটা আমার কাছে মনে হয় যে এখানে অনেক ধরনের ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে, সো কাদের সাথে খেলতেছে অপোনেন্টের একটা ব্যাপার থাকে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন মানে সিলেক্টরদের মনে হয়েছে যে এটা পারফেক্ট টাইম, তারা এখন আমাকে পিক করতে পারে, এখন পিক করছে। আমাদের তো এখন মাশাআল্লাহ মানে বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। সন্ধ্যার সংবাদ শেষ করব, যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আজ দিনে 6 নবজাতকের মৃত্যুতে হাসপাতালের অবহেলা ছিল বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 7 জুন। আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, সিদ্ধান্ত বিইআরসির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।